নমস্কার, আমি সৌম্য দাস, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা। চলো আজকে আমরা শুরু করব আজকের ক্লাস 12 এর উচ্চ মাধ্যমিকের ভূগোল ক্লাস যেটা হয় তোমাদের। সেখানে ফার্স্ট যেটা তোমাদের চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার সম্পর্কে কি কি কোশ্চেন আসতে পারে সে সম্পর্কে আলোচনা করব। এবং এই ক্লাসে যেটা আমরা দেখব যে কি কি ধরনের কোশ্চেনগুলো এখান থেকে ইম্পর্টেন্ট এবং সংসদ কর্তৃক কি কি নমুনা প্রশ্নপত্রে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সে সম্পর্কেও দেখব, জানবো। আর গত ক্লাসে বা গত ভিডিওতে যে জিনিসটা আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে তোমাদের সিলেবাস সম্পর্কে আমি বলেছিলাম ডিটেলস, যে সিলেবাসে তোমাদের কি কি আছে, কি কি পড়তে হবে এবং তার সাথে সাথে কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ নম্বর বিভাজন কিভাবে থাকবে সেই জিনিস সম্পর্কে কিন্তু আমি টোটাল তোমাদের গত ভিডিওতেই আলোচনা করেছিলাম। তো চলো আজকে একদম পুরোপুরি ভাবে শুরু করি। তোমাদের প্রথম অধ্যায় যেটা আছে, প্রথম ইউনিট, ফার্স্ট ইউনিট যেটা আছে তার নাম হচ্ছে ভূমিরূপ সংক্রান্ত প্রক্রিয়া, অর্থাৎ ভূমিরূপে কি কি প্রক্রিয়াগুলো ঘটছে আমাদের প্রতিনিয়ত ঘটে চলেছে সে সম্পর্কে আলোচনা কিন্তু আজকের ক্লাসে টোটাল আলোচনা করা হবে। ঠিক আছে, তো প্রথমেই দেখে নেবো একটু এক ঝলকে যে এই ইউনিট থেকে প্রথম দিনের আজকের ক্লাসে আমরা কোন কোন কোশ্চেনগুলো নিয়ে মূলত আলোচনা করব সেই কোশ্চেনগুলো কিন্তু আজকে দেখে নেব। তো প্রথমেই দেখো যে কোশ্চেনটা আমি লিখেছি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য বলতে পারো, সেটা হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া, বা বলতে পারি পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমগুলি আলোচনা করো। পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যম কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এটা প্রশ্নের মান হচ্ছে কিন্তু 7, অর্থাৎ 7 নম্বরের জন্য কিন্তু এই কোশ্চেনটা তোমাদের পড়তে অবশ্যই হবে। ঠিক আছে, তো চলো তারপরে দেখে নি কোন কোশ্চেনটা পড়বো আমরা বা জানবো। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার পার্থক্য লেখো, অর্থাৎ অবরোহণ এবং আরোহণ এই দুটো প্রক্রিয়া কি এবং এই দুটো প্রক্রিয়ার পার্থক্য কিন্তু আমরা জানবো। তো এটার মার্কস হচ্ছে মার্কস 4, 4 নম্বরের জন্য কিন্তু তোমাদের এই পার্থক্যটা রেডি করতে হবে পরীক্ষার জন্য। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এটাও কোশ্চেন। এবং লাস্টে একটা ছোট্ট কোশ্চেন সম্পর্কে জানবো কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয় কি বা পুঞ্জিত ক্ষয় কাকে বলে। এটা আমরা মাত্র 2 নম্বরের জন্য রেডি করলেই আমাদের চলবে। তো চলো আজকে এই 3টে কোশ্চেন সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব এবং দেখে নিই যে কোশ্চেনগুলোর উত্তর আমরা কিভাবে লিখবো, কি কি পয়েন্ট দেব এবং নোটটাকে কত ভালোভাবে আমরা সমৃদ্ধ করতে পারবো যাতে পরীক্ষাতে তোমরা কিন্তু 7-এর মধ্যে 7 নাম্বার পাওয়ার জন্য উপযোগী হও। ঠিক আছে, তো সেইভাবে কিন্তু আলোচনাটা তোমাদের করা হবে। ঠিক আছে, তো চলো প্রথম যে কোশ্চেনটা আমি লিখেছি দেখতেই পাচ্ছ নিশ্চয়ই সবাই, পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমগুলি আলোচনা করো। তো এই প্রক্রিয়ার মাধ্যমগুলো আলোচনা করার আগে পর্যায়ন জিনিসটা কি বা পর্যায়ন প্রক্রিয়াটা কি সেই জিনিসটা কিন্তু আমরা আগে জেনে নেবো যে পর্যায়নটা কি। তো পর্যায়ন জানার আগে যে জিনিসটার কথা আমি সবার আগে তোমাদের বলবো জেনে রাখা দরকার, একটা শর্ট কোশ্চেনের জন্য জেনে রাখা দরকার, সেটা হচ্ছে পর্যায়ন। এই কথাটা প্রথম কে বলেছিলেন এবং কত সালে বলেছিলেন, পর্যায়ন কথাটা কিন্তু আমাদের জানা কিন্তু খুব দরকার। যে পর্যায়ন কথাটা কে প্রথম বলেছিলেন বা কে প্রথম কার মাথায় আসলো যে পর্যায়ন বলে কোনো একটা জিনিস আছে, তার মাথা থেকেই কিন্তু পর্যায়ন কথাটা এসেছে এবং তার নামটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো পর্যায়ন কথাটা যিনি প্রথম বলেছিলেন তার নাম হচ্ছে গিলবার্ট। আমি লিখে দিচ্ছি গিলবার্ট। পর্যায়ন কথাটা প্রথম বলেছিলেন কিন্তু গিলবার্ট। এনার পুরো যদি নাম জানতে চাও তো এনাকে জে কে গিলবার্ট বলা হয়। ঠিক আছে, আমি ইংলিশেও লিখে দিচ্ছি একবার, জে কে গিলবার্ট, GILBERT, জে কে গিলবার্ট। ইনি কিন্তু প্রথম পর্যায়ন এই শব্দটার কথা কিন্তু প্রথম বলেছিলেন। তো এবার জানি যে পর্যায়ন কথাটার মানেটা কি, অ্যাকচুয়াল মিনিংটা কি, পর্যায়ন আমরা কাকে বলবো। তো পর্যায়ন কথাটা কিন্তু তোমরা ক্লাস 10-এ যখন ভূগোল পড়েছিলে সেখানেও কিন্তু প্রথম চ্যাপ্টারে কিন্তু এই পর্যায়ন ব্যাপারটা কিন্তু ছিল। তো তোমাদের হয়তো অনেকেরই জানা আছে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি যে পর্যায়ন কি। তো পর্যায়ন আমরা এমন একটা পদ্ধতি যেখানে বলতে পারি যে ক্ষয়ের ফলে উচ্চভূমি এবং সঞ্চয়ের ফলে নিম্নভূমি ভরাট হওয়ার যে প্রক্রিয়া, অর্থাৎ একটা সামঞ্জস্য বিধান হবে। ক্ষয়ের ফলে উচ্চভূমি যেগুলো আছে সেগুলো ক্ষয় হবে এবং যেগুলো নিম্নভূমি আছে নিচু ভূমি অঞ্চলগুলো সেগুলো কি হবে, সেগুলো সঞ্চয় হবে। এই যে একটা সমতা রক্ষা বা সমান হওয়ার বা সমতলীকরণ হওয়ার যে প্রক্রিয়া সেটাকে কিন্তু আমরা পর্যায়ন বলে থাকি, যার ইংরেজি নাম হচ্ছে গ্রেডেশন। ঠিক আছে,
পর্যায়নের ইংরেজি নাম হচ্ছে গ্রেডেশন, GRADATION, গ্রেডেশন। গ্রেডেশন শব্দটার বাংলা হচ্ছে পর্যায়ন। তাহলে পর্যায়ন কথাটা কে বলেছিলেন প্রথম? জে.কে. গিলবার্ট কিন্তু প্রথম পর্যায়ন এই শব্দটার কথা উল্লেখ করেছিলেন। তাহলে পর্যায়নের মানে কি দাঁড়ালো? যে ক্ষয়ের ফলে উচ্চভূমি এবং সঞ্চয়ের ফলে নিম্নভূমি ভরাট হওয়ার যে প্রক্রিয়া বা সমতলীকরণ হওয়ার যে প্রক্রিয়া, বা যার দ্বারা ভূমির ভারসাম্য বা সমতা রক্ষা হয়, তাকে কিন্তু আমরা সেই পদ্ধতিটাকে আমরা পর্যায়ন বলে থাকি। ঠিক আছে, তাহলে এই হলো পর্যায়ন সম্পর্কে মোটামুটি একটা ধারণা। এবার আমার কোশ্চেনে দিয়েছে কি পর্যায়নের মাধ্যম, অর্থাৎ এজেন্ট যাকে আমরা বলি, মাধ্যম। তো পর্যায়নের মাধ্যম কি কি আছে সেই মাধ্যমগুলোই কিন্তু এবার আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে, তো পর্যায়নের মাধ্যমগুলো জানবো, পয়েন্ট কি কি আছে সেগুলো জানবো, এবং সেগুলো কি কিভাবে কাজ করছে পরিবেশের উপর সে সম্পর্কেও কিন্তু জানবো। ঠিক আছে, তো দেখো পর্যায়নের মাধ্যমের কথা যদি বলতে চাই, তাহলে প্রথমেই আমি যে মাধ্যমটার কথা বলবো সেটি হচ্ছে নদী। সবাই জানো রিভার, নদী। ঠিক আছে, তো নদীর কথা আমি পর্যায়নের মাধ্যম হিসাবে কিন্তু প্রথমে বলবো। তাহলে নদী পর্যায়নের মাধ্যম হিসাবে কি কাজ করবে? এটাই তো, যে নদী পর্যায়নের মাধ্যম হিসাবে কি কাজ করতে পারে। তাহলে নদী কি কাজ করতে পারে? নদী কি করবে? নদীকে কিন্তু বলা হয় পর্যায়নের একটা বড় বা প্রথম গুরুত্বপূর্ণ কিন্তু মাধ্যম। বেশিরভাগ পর্যায়ন প্রক্রিয়ায় কিন্তু এই নদীর মাধ্যমে কিন্তু ঘটে থাকে। তাহলে আমরা বলতে পারবো নদী সাধারণত তিন রকম ভাবে কিন্তু ক্ষয়কাজ কিন্তু করে থাকে। কি রকম? একটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া, তোমরা নাম শুনেছো, অবঘর্ষ, ঘর্ষণ এবং দ্রবণ। এই তিন প্রক্রিয়ার মাধ্যমে কি করে নদী কিন্তু ক্ষয় সাধন কন্টিনিউয়াসলি কিন্তু পরিবেশের উপরে বা ভূমিরূপের উপরে কিন্তু ক্ষয় সাধন করতে থাকে। এবং নিম্ন গতিতে এসে কি করে? তোমরা সবাই জানো নিম্ন গতিতে নদী এসে কি করে? নদী এসে কিন্তু সঞ্চয় করে, এবং এই সঞ্চয়ের ফলে কি করে? আরোহণ প্রক্রিয়া কিন্তু হয়। ঠিক আছে, এই সঞ্চয়ের ফলে আরোহণ প্রক্রিয়া হয়। এই যে উচ্চ গতিতে ক্ষয় করছে এবং নিম্ন গতিতে এসে আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে সঞ্চয় করছে, এই ক্ষয় কাজ এবং সঞ্চয় কাজ এই দুটোর মিলিত প্রক্রিয়াতে কিন্তু অনেক ধরনের কিন্তু ভূমিরূপের কিন্তু সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে কি আমরা সাধারণভাবে বলতে পারি এই যে অবরোহণ আছে, অবরোহণ মানে মনে করব ক্ষয়। ঠিক আছে, অবরোহণ হচ্ছে ক্ষয়, আর আরোহণ কি? আরোহণ হচ্ছে সঞ্চয়। একদম সাধারণভাবে মনে রাখবে, অবরোহণ বলছি আমরা কাকে? ক্ষয় প্রক্রিয়াগুলোকে অবরোহণ বলছি, এবং আরোহণ কাকে বলছি? যে সঞ্চয় প্রক্রিয়াগুলো হচ্ছে বা সঞ্চয় জাতীয় যে সমস্ত ভূমিরূপগুলো গড়ে উঠছে তাকে আমরা কিন্তু আরোহণ বলছি। এইবার তাহলে জেনে নিই যে এই যে নদী পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে যে ক্ষয় করছে বা সঞ্চয় করছে, এগুলো থেকে নদী থেকে কিন্তু কিছু ভূমিরূপের উৎপন্ন হচ্ছে। এই ভূমিরূপগুলোর নামও কিন্তু তোমরা আগে কিন্তু জেনেছো। কিরকম? এই যে আরোহণ প্রক্রিয়া আছে বা অবরোহণ প্রক্রিয়া আছে, প্রথমে আরোহণ প্রক্রিয়াটা আমি বলি। আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে নদী কি কি ভূমিরূপের সৃষ্টি করে? ঠিক আছে, বা অবরোহণ প্রক্রিয়াটাও যদি বলি, তাহলে প্রথমে আমি অবরোহণটাই বলছি, যে অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে নদী কি কি ভূমিরূপের সৃষ্টি করে। অবরোহণে মূলত গিরিখাত, ক্যানিয়ন, জলপ্রপাত, এই ধরনের ভূমিরূপগুলো কিন্তু সৃষ্টি হয়। তোমরা নাম শুনেছো, প্রত্যেকটা ভূমিরূপেরই কিন্তু নাম শুনেছো, ক্লাস 10এই এগুলো আলোচনা কিন্তু করা হয়েছে। ঠিক আছে, এবার অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে তাহলে কি কি ভূমিরূপের সৃষ্টি হচ্ছে? অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু প্লাবনভূমি এবং বদ্বীপ, এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট ভূমিরূপ, যে দুটো আমাদের আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সৃষ্টি হচ্ছে। এবং কে সৃষ্টি করছে? এই যে মাধ্যম আছে নদী, এই মাধ্যমে কিন্তু আমাদের সৃষ্টি হচ্ছে। তাহলে পর্যায়নের প্রধান মাধ্যমই আমি কিন্তু বলতে পারি যে নদী, এবং প্রথম মাধ্যম হিসাবেও নদীর কথাই কিন্তু আসে। ঠিক আছে, তাহলে এরপরে নেক্সট যে কথাটা বলবো, যে পয়েন্টটা, সেই মাধ্যমটার নাম হচ্ছে হিমবাহ। তোমরা প্রত্যেকেই হিমবাহের কথা শুনেছো, হিমবাহের নাম জানো। তো হিমবাহ কি করে? হিমবাহ কিন্তু পর্যায়ন প্রক্রিয়ার একটি মাধ্যম হিসাবে কিন্তু আমরা গণ্য করতে পারি। তো পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যম হিসাবে হিমবাহ কি কাজ করে? হিমবাহ কিন্তু এখানে দুভাগে কাজ করে। একটা হচ্ছে কি উৎপাটন প্রক্রিয়া, এবং একটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া। উৎপাটন এবং অবঘর্ষ এই দুটো পদ্ধতিতে কাজ করে। আগেরটাই কি জানলাম? নদী কি কি পদ্ধতিতে কাজ করে? ঘর্ষণ, দ্রবণ এবং অবঘর্ষ, এই তিন প্রক্রিয়ায় কাজ করে। তো হিমবাহ কি করছে? হিমবাহ দু প্রক্রিয়ায় কাজ করে, একটা হচ্ছে উৎপাটন এবং অবঘর্ষ। তাহলে এই উৎপাটন এবং অবঘর্ষ এই দু প্রক্রিয়ার কাজ করার সময় কি করছে নদী? অবরোহণও করছে, আরোহণও করছে। অর্থাৎ অবরোহণে ক্ষয় করছে এবং আরোহণে কি করছে? সঞ্চয় করছে।
এইখানেও কিন্তু হিমবাহ কিছু ভূমিরূপের সৃষ্টি করছে। সেই ভূমিরূপগুলো কি কি? এই যে ভূমিরূপগুলো আছে হিমবাহের ফলে যে সৃষ্টি হচ্ছে, তার মধ্যে অবরোহণ পদ্ধতি অর্থাৎ ক্ষয় পদ্ধতিতে যে সমস্ত ভূমিরূপগুলো উৎপন্ন হচ্ছে তার কিছু যদি নাম বলি তাহলে সেগুলো হচ্ছে আমাদের সার্ক, এডিটি, এই ধরনের কিন্তু ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। এবং আরোহণ প্রক্রিয়ার ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হচ্ছে? আরোহণ প্রক্রিয়ার ফলে কিন্তু আমাদের গ্রাবরেখা, ড্রামলিন, এই সমস্ত ভূমিরূপের কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে নদী এবং হিমবাহ এই দুটো কিন্তু পর্যায়নের মাধ্যম হিসাবে কিন্তু কাজ করছে। এবং কি কি বললাম পয়েন্টগুলো? নদী এবং হিমবাহ, এবং এর মধ্যে বিশেষ কিছু ভূমিরূপের সৃষ্টি হচ্ছে যেগুলো অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু প্রত্যক্ষভাবে সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এরপরে আসি 3 নম্বর পয়েন্ট। আমি কি বলবো মাধ্যম হিসাবে? 3 নম্বর পয়েন্টে আমি আসবো বায়ু। বায়ু বায়ু কি কিভাবে কাজ করে? বায়ু কি কিভাবে কাজ করে এটা আমি জানবো। বায়ু মূলত ঘর্ষণ এবং অবঘর্ষ এবং অপসারণ, এই 3 প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কাজ করছে। ঠিক আছে, কি কি? ঘর্ষণ, অবঘর্ষ এবং অপসারণ, এই 3 প্রক্রিয়ার মাধ্যমে কাজ করছে। এর ফলে কি হচ্ছে? আরোহণে কি হচ্ছে বা অবরোহণে কি হচ্ছে? আরোহণে হচ্ছে আমাদের বা যেখানে সঞ্চয় হচ্ছে তার ফলে বালিয়াড়ি এবং লোয়ের সমভূমি, তোমরা জানো এগুলোর নাম শুনেছো, বালিয়াড়ি এবং লোয়ের সমভূমি, এই দুটো আমাদের আরোহণ প্রক্রিয়ায় কিন্তু সৃষ্টি হচ্ছে। এবং অবরোহণ যেটা ক্ষয়জাত প্রক্রিয়া, সেই ক্ষয়জাত প্রক্রিয়ায় কি কি সৃষ্টি হচ্ছে? গৌড়, ইয়ারদাং, এই সমস্ত ভূমিরূপের কিন্তু সৃষ্টি হচ্ছে। তার ফলে কি হচ্ছে? বায়ু কিন্তু আমাদের পর্যায়নের মাধ্যম হিসাবে কিন্তু বিশেষ ভূমিকা পালন করছে। তাহলে এইদিকে এই 3টে পয়েন্ট হলো, এবার বাকি পয়েন্টগুলো আমি এদিকে আলোচনা করছি। তাহলে এর পরের পয়েন্ট হিসাবে আমি কিন্তু বলতে পারবো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সবাই শুনেছো সমুদ্র তরঙ্গ। শুনেছো নিশ্চয়, সবাই শুনেছো এটা, সমুদ্র তরঙ্গ। তো সমুদ্র তরঙ্গ কিভাবে কাজ করছে? সমুদ্র তরঙ্গ মোটামুটি একই রকম ভাবে কিন্তু প্রায় কাজগুলো করে। অর্থাৎ ভূপৃষ্ঠের সমুদ্রের প্রান্ত ভাগে পর্যায়নের কিন্তু এটা একটা প্রধান মাধ্যম বলা হয়। অর্থাৎ ভূপৃষ্ঠের সমুদ্রের প্রান্ত ভাগে একদম নিচের দিকে পর্যায়নের কিন্তু একটা প্রধান মাধ্যম। কি প্রধান মাধ্যমটাই হচ্ছে কিন্তু সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গের মাধ্যমেই কিন্তু পর্যায়ন প্রক্রিয়া ঘটছে। তো কিরকম ভাবে ঘটছে? এটাও অবরোহণ এবং আরোহণ এই 2 পদ্ধতিতেই ঘটছে। তাহলে প্রথমে যদি ধরি অবরোহণ, অবরোহণ পদ্ধতির মাধ্যমে কিভাবে ঘটছে? অবরোহণে স্ট্যাক, স্ট্যাম্প, তরঙ্গ কর্তৃত মঞ্চ, এই সমস্ত জিনিসগুলো গঠিত হচ্ছে। এবং আরোহণ প্রক্রিয়ার ফলে কি কি গঠিত হচ্ছে? আরোহণে সামুদ্রিক বাঁধ, লেগুন, স্পিট, এই জাতীয় ভূমিরূপগুলো কিন্তু সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হচ্ছে, যাকে আমরা বলছি কি আরোহণ প্রক্রিয়া। তাহলে প্রত্যেকটার সাথে কিন্তু অবরোহণ এবং আরোহণ এই দুটো প্রক্রিয়া কিন্তু রিলেটেড আছে। ঠিক আছে, অবরোহণের ফলে ক্ষয় হচ্ছে এবং আরোহণের ফলে কি হচ্ছে? সঞ্চয় হচ্ছে। তাহলে আমি এটাই মাথায় রাখতে তোমাদের বলছি, একদম সাধারণভাবে মাথায় রাখবে। অবরোহণে আমাদের ক্ষয় হচ্ছে, তার মানে ক্ষয়জাত ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে। কার ফলে সৃষ্টি হচ্ছে? এই যে মাধ্যমগুলো, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, এই মাধ্যমে সৃষ্টি হচ্ছে। এবং আরোহণ প্রক্রিয়ায় সঞ্চয়জাত ভূমিরূপগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে। এরপরে নেক্সট পয়েন্টে আসি, সেটা হচ্ছে 5 নম্বরে বলতে পারি ভৌম জল। এটাও অনেকে শুনেও থাকতে পারো, নাও শুনে থাকতে পারো। ভৌম জল, ভৌম জল কাকে বলে? আমাদের মাটির নিচে বা ভূগর্ভের নিচে যে জল সঞ্চিত আছে সেটাকে কিন্তু আমরা ভৌম জল বলি। তবে বলা হয় যে পর্যায়নে কিন্তু এর ভূমিকা কিছুটা হলেও কম। ভূমিকা নেই বললে একদম চলবে না, ভূমিকা অবশ্যই আছে, কিন্তু কিছুটা হলেও কম ভূমিকা আছে। সেই অর্থে দেখতে গেলে নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ এগুলোর ভূমিকা কিন্তু খুব বেশি, কিন্তু পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যম হিসাবে ভৌম জলের ভূমিকা সামান্য আছে। কেন সামান্য আছে? এখানে খুব কমই ভূমিরূপ কিন্তু ভৌম জলের মাধ্যমে কিন্তু গঠিত হয়। কিরকম? প্রথমে যদি আমরা অবরোহণ প্রক্রিয়া ধরি, অবরোহণ প্রক্রিয়ায় কিন্তু আমাদের শৃঙ্খল, ডোলাইন, উভালা, এই জাতীয় ভূমিরূপগুলো সৃষ্টি হয়। এবং আরোহণ প্রক্রিয়ায় কি কি হয়? নাম শুনেছ হয়তো, স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট এবং হেলিকটাইট, এই 3টে কিন্তু আমাদের ভূমিরূপের কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে কি কি ভূমিরূপগুলো? সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে আমার ডোলাইন, উভালা, পলজি, এইগুলো সৃষ্টি হচ্ছে। এবং আরোহণ প্রক্রিয়া যেটা ক্ষয়জাত প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কি সৃষ্টি হচ্ছে? আমাদের স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট এবং হেলিকটাইট, এই 3টে ভূমিরূপের কিন্তু সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এরপরে লাস্ট পয়েন্টে আমি আসি, 6 নম্বর পয়েন্টে। সেই পয়েন্টটা হচ্ছে আমাদের পুঞ্জিত ক্ষয়। ঠিক আছে, পুঞ্জিত ক্ষয়।
এটা আবার কি? পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয়। তোমরা পয়েন্টগুলো নোট করে নিতে পারো, বা আমি যখন নোটস দেবো তোমাদের গ্রুপে, নোটস থেকেও কিন্তু এই পয়েন্টগুলো তোমরা নিজেদের খাতাতে লিখে নেবে এবং সুন্দর করে কিন্তু নোটসটা পড়বে, তাতে কিন্তু ভালো মতো বুঝতে পারবে এবং কোনো জায়গায় অসুবিধা হলে কিন্তু আমি পরবর্তীতে তোমাদের অবশ্যই বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে লাস্ট পয়েন্টে চলে আসি, পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয়টা কি? পুঞ্জিত ক্ষয়ের প্রভাবে কি হয়? ভূমিভাগের উচ্চতা এবং ঢালের পরিবর্তন ঘটে। অর্থাৎ ভূমিরূপের যে ঢাল, ঠিক আছে, ধরো আমি উচ্চ পর্বত থেকে যদি ধরি, নিচের দিকে আমি আসছি উপত্যকা বরাবর, এই যে একটা ঢাল, এই ঢালের কিন্তু পরিবর্তন ঘটে। পরবর্তীতে পুঞ্জিত ক্ষয় বলে একটা আমি কোশ্চেন আজকে আলোচনা করব, সেখানে পুঞ্জিত ক্ষয় সম্পর্কে আরো ডিটেলস কিন্তু তোমাদের আলোচনা করব এবং তোমরা জানতে পারবে এই পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ কি কি, পুঞ্জিত ক্ষয় কাকে বলে সেটাও সম্পর্কে কিন্তু জানতে পারবে। তাহলে কি দেখা গেল? পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যম হিসাবে আমরা মোটামুটি ভাবে এই 6টা পয়েন্ট কিন্তু পাচ্ছি এবং এই 6টা পয়েন্টে কি কি বলা হলো সেগুলো ভালো মতো মনে রাখার চেষ্টা করবে এবং পয়েন্টগুলোকে ভালো মতো পড়বে। ঠিক আছে, তাহলেই কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারবে এবং নোটে প্রত্যেকটা পয়েন্ট খুব সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে এবং অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার ফলে কিভাবে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে, কি কি ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, কি কি, কোনটা ক্ষয়জাত ভূমিরূপ, কোনটা সঞ্চয়জাত ভূমিরূপ, সমস্তটাই কিন্তু উদাহরণ সহকারে নোটসে কিন্তু আলোচনা করা আছে। তো সুতরাং তোমরা নোটসটা ভালো মতো দেখবে, পড়বে এবং বুঝবে এবং কোথাও না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবে, অবশ্যই আমি তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই 7 মার্কসের জন্য, 7 নম্বরের জন্য কিন্তু তোমাদের এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং এই 6টা পয়েন্ট দিয়ে তোমরা যদি এই কোশ্চেনটার উত্তর যদি রেডি করো, তোমরা অবশ্যই কিন্তু খুব ভালো নাম্বার পাবে। 7-এ 7 পাওয়ার মতোই কিন্তু নোটসটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করে দিয়েছি। অবশ্যই তোমরা নোটসটা ফলো করবে। ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। তাহলে এই গেল আমাদের পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যম, যেটা 7 নম্বরের কোশ্চেন ছিল। এরপরে পরবর্তীতে আমি আরেকটা কোশ্চেনে যাই, যেটা মোটামুটি এই পয়েন্টগুলোর সাথে রিলেটেড। ঠিক আছে, এই পয়েন্টগুলোকে নিয়েই তোমাদের আরেকটা কিন্তু কোশ্চেন আসতে পারে, সেই কোশ্চেনটা সম্পর্কে কিন্তু তোমাদের একটু জানতে হবে। ঠিক আছে, তো সেই কোশ্চেনটা আমি আগে লিখে দিচ্ছি, তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি এটা কিভাবে লিখবে তোমরা। ঠিক আছে, কিভাবে লিখবে। পুঞ্জিত ক্ষয় ও ভৌমজল। একটু আগে এই দুটো ওয়ার্ডের সাথে তোমাদের পরিচয় হলো, পুঞ্জিত ক্ষয় ও ভৌমজল। ঠিক আছে, পুঞ্জিত ক্ষয় ও ভৌমজল কিভাবে পর্যায়ন প্রক্রিয়াকে প্রভাবিত করে। ঠিক আছে, প্রভাবিত করে। এটা কত নাম্বারের জন্য পড়বে? এটা পড়বে 3 মার্কসের জন্য, মার্কস 3, 3 নাম্বারের জন্য কিন্তু এই কোশ্চেনটা তোমাদের আসবে। তাহলে ভালো মতো লক্ষ্য করো কি বলা আছে কোশ্চেনটাতে, পুঞ্জিত ক্ষয় ও ভৌমজল কিভাবে পর্যায়ন প্রক্রিয়াকে প্রভাবিত করে। ঠিক আছে, আর আমরা আগের কোশ্চেনটা কি করলাম, পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমগুলি আলোচনা করো। তার মানে কি দেখা যাচ্ছে, এখানে তোমাদের বলেই দিয়েছে পুঞ্জিত ক্ষয় ও ভৌমজল এই দুটো পদ্ধতি কিভাবে পর্যায়ন প্রক্রিয়াকে প্রভাবিত করছে। তাহলে দেখো, পুঞ্জিত ক্ষয়ও আমি আলোচনা করেছি এবং তার সাথে সাথে ভৌমজলও কিন্তু আলোচনা করেছি। তাহলে এই দুটো পয়েন্টে যে আলোচনাগুলো করা হলো, সেই জিনিসটাই, সেম জিনিসটা লিখলেই এটার উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। বুঝতে পারলে তো? এই দুটো পয়েন্টে যা আলোচনা করা হয়েছে সেই দুটো তোমরা যদি এই প্রশ্নের উত্তর হিসাবে লেখো, তাহলে কিন্তু তোমরা উত্তরটা কিন্তু করতে পারবে এবং এটা 3 নাম্বারের জন্যই আসবে, 3-এর বেশি এটা দেবে না। এবার এই দুটো পদ্ধতি বা মাধ্যম আমি লিখলাম। এবার কোনো কারণে যদি কোশ্চেন আসে নদী এবং হিমবাহ, পুঞ্জিত ক্ষয় ও ভৌমজল হয়তো দিল না কোশ্চেনে, নদী এবং হিমবাহ দিল, তাহলে কি করব, নদী এবং হিমবাহ যেভাবে পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যম হিসাবে কাজ করে, তাহলে আমি সেই পয়েন্টটাতে যা যা আলোচনা করেছি সেই দুটোই লিখতে হবে। একই রকম ভাবে যদি বায়ু আর সমুদ্র তরঙ্গ আসে, তাহলে আবার একই রকম আমি যেই জিনিস দুটো সমুদ্র তরঙ্গ এবং বায়ুতে আলোচনা করেছি সেই দুটো পয়েন্টে যা যা আছে তাই তাই লিখতে হবে। তার মানে কি, পয়েন্ট দুটো গুলো আমার চেঞ্জ করে কোশ্চেনটা কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে।
হয় পুঞ্জিত ক্ষয় ভৌমজল হিসাবেও দিতে পারে, না হলে নদী হিমবাহ হিসাবেও দিতে পারে, না হলে বায়ু সমুদ্র তরঙ্গ হিসাবেও দিতে পারে। তাহলে যেভাবেই দিক, 2টো পয়েন্ট দিয়ে দিক, 3টে পয়েন্ট দিয়ে দিক, যাই দিক, আমি এই যে পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমগুলো যেভাবে আলোচনা করেছি একই রকম ভাবে কিন্তু আমি এই কোশ্চেনের উত্তরটা কিন্তু লিখে দিতে পারবো। তাহলে আমার কোনো ভুল হবে না এবং 3-এ 3 কিন্তু আমি পেতে পারি। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের প্রথম দুটো কোশ্চেনের আলোচনা, যার মধ্যে পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যম আলোচনা করলাম 7 নম্বরের জন্য, এবং পরের কোশ্চেনটা কি একই ধরনের প্রায়, শুধু পয়েন্টগুলোকে মনে রেখেই লিখতে হবে। সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয় ও ভৌমজল কিভাবে পর্যায়ন প্রক্রিয়াকে প্রভাবিত করে। আশা করি তোমরা এই দুটো কোশ্চেন কিভাবে লিখতে হবে বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাব। এবারে তাহলে নেক্সট কোশ্চেনে চলে আসি, অর্থাৎ 3 নাম্বার কোশ্চেন, আজকের ক্লাসে 3 নাম্বার কোশ্চেন। কোশ্চেনটা দেখো, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া কি? ঠিক আছে, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া কি, এই দুটো প্রক্রিয়া কি, অথবা অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার পার্থক্য লেখো। এই যে দুটো প্রক্রিয়া আছে, অবরোহণ যেটাকে আমরা বলি ক্ষয়জাত প্রক্রিয়া এবং আরোহণ যেটা হচ্ছে সঞ্চয়জাত প্রক্রিয়া, এই দুটো প্রক্রিয়ার মধ্যে পার্থক্য কি আছে সেই দুটো সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। এবং এটার কোশ্চেন তোমাদের আসবে 4 মার্কসের জন্য, 4 নাম্বারের জন্য কিন্তু এই উত্তরটা তোমাদের রেডি করতে হবে। তো এবার চলো জেনে নিই যে অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার পার্থক্যটা আমরা কিভাবে তৈরি করব। তো তোমরা অনেকেই জানো, বা যারা জানো না তাদেরকেও বলে দিচ্ছি। পার্থক্য লেখার সময় অবশ্যই আমরা উপরে লিখে নেব যে কি কি দুটো পার্থক্য চেয়েছে, অর্থাৎ অবরোহণ এবং একদিকে আরোহণ, এই দুটো আমরা লিখে নেব। এবং লিখে নেওয়ার পর এই যে জায়গাটা থাকবে, এখানে পার্থক্যের ভিত্তি লিখবো, কি হিসাবে কিসের ভিত্তিতে আমরা পার্থক্যগুলো করছি, অর্থাৎ অবরোহণ এবং আরোহণ যে প্রক্রিয়া দুটো আছে এই প্রক্রিয়ার পার্থক্যগুলো আমরা কিসের ভিত্তিতে করছি সেটাই কিন্তু উপরে বা এই সাইডে কিন্তু আমরা লিখে নেব। তো প্রথমেই যখন আমরা কোনো জিনিসের পার্থক্য করতে যাই তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে ভিত্তিটা প্রথম আসে, অর্থাৎ এই জায়গাটায় আমি লিখে দেবো ভিত্তি। ঠিক আছে, ভিত্তি, আমি কিসের ভিত্তিতে অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার পার্থক্য করছি সেই ভিত্তিগুলো কিন্তু এখানে লিখবো। এবং প্রথমেই যে ভিত্তিটার কথা আসে বেশিরভাগ পার্থক্যের ক্ষেত্রে সেটা হচ্ছে সংজ্ঞা, অর্থাৎ অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়াটা কি, তার সংজ্ঞাটা কি, সেই সংজ্ঞাটা কিন্তু আমরা আগে আলোচনা করব। তো এই অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার সংজ্ঞা তোমরা যে কোনো বইয়েতেই যে কোনো ভাবে কিন্তু পেয়ে যাবে, তাও আমি তোমাদের সংজ্ঞাটা বলে দিচ্ছি। এবং এর সাথে সাথে তোমাদের অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়াটাও কিন্তু জানা হয়ে যাবে। তো বলতে পারি যে নদী, বায়ু, হিমবাহ বা বিভিন্ন যে প্রাকৃতিক শক্তিগুলো আছে, এই প্রাকৃতিক শক্তির ফলে কি হয়, ক্ষয়ের ফলে কোনো উচ্চভূমির উচ্চতা কমে যায়। অর্থাৎ ক্ষয় হলে কি হবে, কোনো জিনিস যদি ক্ষয় পায়, ক্ষয় পেলে তার উচ্চতাটা কমে যাবে। এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে আমরা বলছি অবরোহণ প্রক্রিয়া। অর্থাৎ কি দাঁড়ালো, যে নদী, বায়ু, হিমবাহ বা যে কোনো প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়ের ফলে কোনো উচ্চভূমির উচ্চতা হ্রাসের যে প্রক্রিয়া তাকেই আমরা বলি অবরোহণ প্রক্রিয়া। হলো, তাহলে এটার সংজ্ঞাতে আমি বললাম অবরোহণ প্রক্রিয়া। এবার চলে আসি আরোহণ প্রক্রিয়া। তো আরোহণ প্রক্রিয়া কি, আরোহণ প্রক্রিয়া আমি বলেছিলাম যে সঞ্চয়জাত যে প্রক্রিয়া সেটাই হচ্ছে সংক্ষেপে আরোহণ প্রক্রিয়া। তাহলে সংজ্ঞা হিসাবে বলতে পারি এক্ষেত্রেও যে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা কি হয়, সঞ্চয়ের মাধ্যমে কোনো নিম্নভূমি ভরাট হয়ে যায়। অর্থাৎ কোনো নিম্নভূমি আছে, সেই নিম্নভূমিগুলো সঞ্চয় হচ্ছে, নিম্নভূমির উপর কিছু সঞ্চয় হচ্ছে, পলি, বালি, মাটি, কাদা, বিভিন্ন জিনিস হতে পারে, সঞ্চয় হচ্ছে। এই সঞ্চয় হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, যে সেটার উচ্চতাটা বেড়ে যাচ্ছে, কোনো নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, সেটাকেই কিন্তু আমি বলছি, বা সঞ্চয়ের ফলে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তা সেই প্রক্রিয়াটাকেই আমি বলি আরোহণ প্রক্রিয়া। ঠিক আছে, বোঝা গেল আশা করি, যে সংজ্ঞা হিসাবে কিন্তু আমি দুটো আলাদা আলাদা করে বললাম। এরপরে যেটা আসছে সেটার ভিত্তি হলো, দ্বিতীয় ভিত্তি হিসাবে আমি বলবো, দ্বিতীয় ভিত্তি হিসাবে বললো প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা কি, অবরোহণ এবং আরোহণের যে এটা ঘটনাটা আছে এটা কি প্রক্রিয়া হিসাবে আমি আলোচনা করতে পারি। তাহলে অবরোহণে আমি প্রথমেই জেনেছি এটা একটা ক্ষয়জাত প্রক্রিয়া। অর্থাৎ ক্ষয় মানে কি হচ্ছে, কোনো জিনিস কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। ক্ষয়জাত প্রক্রিয়া মানে কি, ধ্বংসাত্মক প্রক্রিয়া। অর্থাৎ প্রক্রিয়া হিসাবে আমি অবরোহণ প্রক্রিয়াকে বলতে পারি যে এটি একটি ধ্বংসাত্মক প্রক্রিয়া। এবং তার উল্টোটা যেহেতু আরোহণ প্রক্রিয়া একটা সঞ্চয়জাত প্রক্রিয়া, সেই জন্য বলতে পারি
আরোহণ প্রক্রিয়া হলো একটি গঠনাত্মক প্রক্রিয়া, অর্থাৎ গঠন হচ্ছে, কোনো জিনিসের গঠন হচ্ছে, অর্থাৎ নিম্ন যে ভূমিগুলো আছে তার উপরে পলি বালি মাটি কাদা উপরে আস্তরণ দিয়ে কিন্তু সেই কোনো একটা জায়গার সঞ্চয় হচ্ছে বা গঠন হচ্ছে কোনো জিনিসের, তাহলে আরোহণ প্রক্রিয়াকে আমি বলতে পারি এটি একটি গঠনাত্মক প্রক্রিয়া। ঠিক আছে, এই দুটো পার্থক্য আমি পেলাম। এবার তৃতীয় ভিত্তি হিসাবে আমি কি পয়েন্ট করব? তৃতীয় ভিত্তি হিসাবে আমি পয়েন্ট করতে পারি ভূমিরূপ, অর্থাৎ কি কি ভূমিরূপ অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি হচ্ছে সেই পয়েন্ট হিসাবে বা ভিত্তি হিসাবে আমি লিখতে পারি ভূমিরূপ, যে অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ায় কি কি ভূমিরূপের সৃষ্টি হয়। তো তোমরা ভূমিরূপের সৃষ্টি সাধারণত বুঝতেই পেরেছো যে পর্যায়নের যে মাধ্যমগুলো ছিল সেই মাধ্যমগুলোর মাধ্যমেই কিন্তু বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ কি, অবরোহণে কি হচ্ছে, ক্ষয়ের ফলে সৃষ্টি হচ্ছে ভূমিরূপগুলো, এবং আরোহণে কি হচ্ছে, সঞ্চয়ের ফলে কিন্তু ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে। তাহলে বলতে পারি অবরোহণে যে সঞ্চয়জাত যদি কোনো একটা ভূমিরূপ ধরে নিই, আমি কোনো ক্ষয়জাত ভূমিরূপ ধরে নিই, তাহলে সেটা কিন্তু হবে জলপ্রপাত। ঠিক আছে, জলপ্রপাত কিন্তু একটা ক্ষয়জাত ভূমিরূপ। এটা কিসের ফলে সৃষ্টি হয়? নদীর ক্ষয়কার্যের ফলে কিন্তু সৃষ্টি হচ্ছে। এবার চলে আসি আরোহণ প্রক্রিয়া। এই আরোহণ প্রক্রিয়ায় একটা ভূমিরূপের যদি তোমাকে নাম বলতে বলে তাহলে তুমি কি বলবে? এখানে আমি বলতে পারি সঞ্চয়ের ফলে যেগুলো ভূমিরূপ সৃষ্টি হচ্ছে তার একটা নাম বলতে পারি। যেমন ধরো নদীর ক্ষেত্রে আমি বলতে পারি প্লাবন ভূমি। ঠিক আছে, প্লাবন ভূমির সৃষ্টি কিন্তু আমাদের এই আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। তাহলে কি পার্থক্য লেখার সময় আমি বললাম অবশ্যই ভিত্তি কি আছে, পার্থক্য আমি কিসের ভিত্তিতে আমি ভাগ করব বা পার্থক্য করব সেটা বলতে হবে, এবং তার সাথে সাথে আমাকে পয়েন্টগুলো আলোচনা করতে হবে কিসের কিসের ভিত্তিতে আমি পার্থক্য করলাম, সেগুলো আমাদেরকে দুদিকে কিন্তু অবশ্যই পয়েন্ট করে সুন্দর করে লিখতে হবে, না হলে কিন্তু আমরা এখানে 4 নাম্বার কিন্তু আমাকে দেবে না। ঠিক আছে, এবং তার সাথে সাথে আমি একটা এখানে সুন্দর একটা ছবি এঁকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়াটা কি। এটা ছবি যদি আমি একটা দিয়ে দিই তাহলে কিন্তু আমাকে 4 নাম্বারই কিন্তু দেবে। ভূগোলে কিন্তু ছবি মাস্ট, এবং তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা যেখানে যেখানে ছবির প্রয়োজন হবে বা ছবি দেওয়া দরকার বা ছবি দেওয়া যাবে সেই জায়গাগুলোতে কিন্তু তোমরা অবশ্যই ছবি দেবে, তাহলে কিন্তু নাম্বারটা খুব ভালো পাবে। তাহলে আমি একটা ছবি কিন্তু দিচ্ছি যাতে তোমরা অবরোহণ এবং আরোহণ এই দুটো প্রক্রিয়া কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবে। তো ছবিটা তোমরা লক্ষ্য করো। দেখো, যে ছবিটার কথা আমি বলছিলাম সেই ছবিটা আমি এখানে অঙ্কন করেছি। এইবার এখানে ভালো মতো তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে একটা ভূমিরূপের আমি এঁকেছি, এবং এই ভূমিরূপে উপরের দিকটা কি, উপরের দিকটা হচ্ছে আমার উচ্চভূমি। ঠিক আছে, এইটুকু পার্ট যদি আমি উচ্চভূমি ধরি এবং এইটা হচ্ছে আমি ধরলাম নিম্নভূমি, এইটুকু অংশ আমার নিম্নভূমি। তো অবশ্যই এটা উঁচু দিকে আছে সেই জন্য উচ্চভূমি, এবং এটা নিম্নভূমি। তাহলে কি হয়, উচ্চভূমিতে কি হচ্ছে, উচ্চভূমিতে আমি কি বলেছিলাম, উচ্চভূমিতে কি ঘটবে, উচ্চভূমিতে আমার ক্ষয় হবে, এবং ক্ষয় হতে হতে দেখো এই যে ক্ষয় হয়েছে উপরের দিক থেকে ক্ষয় হয়েছে, কোন প্রাকৃতিক শক্তিগুলো যেগুলো আছে, নদী হতে পারে, হিমবাহ হতে পারে, ঠিক আছে, বায়ু হতে পারে, ক্ষয় হয়েছে। ক্ষয় হয়ে কি হয়েছে, সেই জায়গাটা কিন্তু বসে গেছে। দেখতে পাচ্ছ, এই যে বসে গেছে, উপরে ছিল আমার অংশটা এবং সেটা বসে গেছে। এবং এই যে নিম্ন ভাগ বা নিম্ন দেশ আছে, এখানে কি হয়েছে, এখানে কিন্তু কোনো জিনিসের সঞ্চয় ঘটেছে। সঞ্চয় ঘটে যাওয়ার ফলে এখানে কিছু কিছু জিনিসের সঞ্চয় হয়ে কিন্তু ভূমিরূপটা উঠে গেছে। ঠিক আছে, উত্থিত হয়েছে কিছুটা। এইভাবে কি হয়েছে দেখো, গোটা প্রক্রিয়াটাতে কি হয়েছে দেখা যাচ্ছে একটা সমতলীকরণের কিন্তু সৃষ্টি হয়েছে, বা একটা ভূমিরূপের ভারসাম্য রক্ষা হয়েছে। এই ভারসাম্য রক্ষা বা সমতা রক্ষার প্রক্রিয়াটার নাম আমরা কি দিয়েছি, পর্যায়ন কিন্তু প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, উচ্চভূমিতে আমাদের কোনো প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় পাচ্ছে, ক্ষয় পেতে পেতে নিচের দিকে নেমেছে, এবং নিম্নভূমির দিকে সঞ্চয় হচ্ছে, সঞ্চয় হয়ে ভূমিরূপটা উঁচু হয়ে গেছে কোনো কিছু সঞ্চয় হয়ে। এই যে নিম্ন দিকে যে সঞ্চয় যে হয়েছে এই প্রক্রিয়াটার নাম তাহলে আমরা কি দিয়েছি, আরোহণ। এবং উচ্চভূমি যে কোনো প্রাকৃতিক শক্তি দ্বারা যখন ক্ষয় পেয়ে নিচের দিকে নেমে এসেছে তখন সেটার নাম দিয়েছি আমরা অবরোহণ প্রক্রিয়া। তাহলে বোঝা গেল, ছবিটার মাধ্যমে আশা করি সবার আরো পরিষ্কার হলো যে আরোহণ এবং অবরোহণ প্রক্রিয়া কি, এবং এই আরোহণ এবং অবরোহণ প্রক্রিয়ার মিলিত ফলই কিন্তু হচ্ছে আমাদের এই পর্যায়ন প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা ছবিটা দেখে আরো ভালো মতো বুঝতে পারলে। ঠিক আছে, এরপরে আমি আমার পরবর্তী কোশ্চেনে চলে যাব, যেটা কিন্তু আমি বলেছিলাম বোর্ডে প্রথমেই লিখেছিলাম পুঞ্জিত ক্ষয় কি।
ঠিক আছে, পুঞ্জিত ক্ষয় কি সে সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, দেখো কোশ্চেনটা আমি লিখেছি পুঞ্জিত ক্ষয় কি। ঠিক আছে, তো পুঞ্জিত ক্ষয় কি এই জিনিসটা কি সেটা এবার আলোচনা করব। তোমরা প্রত্যেকেই মাধ্যাকর্ষণ শক্তির নাম শুনেছো, প্রত্যেকেই শুনেছো মাধ্যাকর্ষণ শক্তি কি। তো আমরা কি জানি মাধ্যাকর্ষণ শক্তিতে কি হয়? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের ঢাল অনুসারে কোনো জিনিস উপর থেকে একটা নিজের গতিতে কিন্তু নিচের দিকে নেমে আসে। ঠিক আছে, ঢাল অনুসারে নিচের দিকে নেমে আসে। তো এই ব্যাপারটাই কিন্তু হচ্ছে এক ধরনের পুঞ্জিত ক্ষয়। তো বলছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল অনুসারে যখন কোনো শিলা বা মৃত্তিকার যে স্থানান্তর হয়, অর্থাৎ উঁচু দিক থেকে নিচের দিকে ঢাল অনুসারে যখন নিচের দিকে নেমে আসে, সেটাকে কিন্তু আমরা বলছি পুঞ্জিত ক্ষয়। এবং মনে রাখবে এই পুঞ্জিত ক্ষয়টা হচ্ছে একটা কিন্তু গতিশীল প্রক্রিয়া। ঠিক আছে, এটা কিন্তু কখনোই থেমে থাকে না, এটা একটা ডাইনামিক প্রসেস বলা হয়, গতিশীল প্রক্রিয়া। কোনো সময় কিন্তু এই পুঞ্জিত ক্ষয় থেমে থাকে না। অর্থাৎ ভূমির ঢাল আছে, ঠিক আছে, ভূমির ঢাল, এই ভূমির ঢাল অনুসারে কিন্তু আমার যে কোনো পদার্থ নিচের দিকে কিন্তু নেমে আসে। অর্থাৎ শিলাচূর্ণ হতে পারে বা মৃত্তিকার যে কোনো ধরনের স্থানান্তর বা শিলা, ছোট ছোট শিলাগুলো কি হয় মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু নেমে আসে। এই ঘটনাটাকেই আমরা কিন্তু বলি পুঞ্জিত ক্ষয়। ঠিক আছে, তো এবার একটু উদাহরণ দেওয়া যাক যে পুঞ্জিত ক্ষয় কি। এর প্রধান উদাহরণ হচ্ছে সব থেকে ভালো, যেটা তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু ধস। যে ধস নামে, পাহাড়ি অঞ্চলে আমরা ধসের কথা শুনেছি তো, যে ধস নামলে কি হয়, যে যানবাহন যাতায়াত করতে পারে না, মানুষজন যাতায়াত করতে পারে না, পাহাড়ের ঢাল থেকে কিছু নুড়ি বালি ছোট বড় হতে পারে, বিভিন্ন ধরনের বোল্ডার সাইজের কিছু জিনিস আমাদের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কিন্তু উপর থেকে নিচের দিকে নেমে আসে। তাহলে এইটাই হচ্ছে কিন্তু আমাদের এক ধরনের পুঞ্জিত ক্ষয় এবং পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ। এছাড়া আর কি কি হতে পারে? এছাড়া বিভিন্ন ধরনের কর্দম প্রবাহ অর্থাৎ কাদার প্রবাহ, শিলার ছোট ছোট শিলার প্রবাহ বা মৃত্তিকা, এই সমস্ত জিনিস বা মৃত্তিকার স্খলন বলা হয়, মৃত্তিকার স্খলন, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু হলো আমাদের এই পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ। তাহলে উদাহরণ হিসাবে কি কি পেলাম? উদাহরণ হিসাবে আমরা পাহাড়ি অঞ্চলের ধস, আমরা এটাই প্রধান উদাহরণ হিসাবে কিন্তু পুঞ্জিত ক্ষয় নেব। ঠিক আছে, এছাড়াও আমরা বলতে পারি যে কর্দম প্রবাহ, শিলার পতন এবং মৃত্তিকার স্খলন, এই কটা জিনিস হচ্ছে আমাদের পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ। তাহলে কি আরেকবার আমি রিপিট করে দিচ্ছি পুঞ্জিত ক্ষয় কি। পুঞ্জিত ক্ষয় হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল অনুসারে যখন কোনো জিনিস উপর থেকে নিচের দিকে ভূমির ঢাল অনুসারে নিচের দিকে নেমে আসে, সেই ঘটনাকেই আমরা কিন্তু বলি পুঞ্জিত ক্ষয়। এবং পুঞ্জিত ক্ষয় হচ্ছে একটি গতিশীল প্রক্রিয়া। ঠিক আছে, এবং পুঞ্জিত ক্ষয়ের কিছু উদাহরণের কথা বললাম, যার মধ্যে প্রথম হচ্ছে আমাদের ভূমিধস বা পার্বত্য অঞ্চলে ধস যেটা বলি, এছাড়াও কর্দম প্রবাহ, মৃত্তিকার স্খলন, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ। তাহলে এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে 4টে মোট কোশ্চেনের আলোচনা করা হলো এবং 4টে কোশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং আরেকবার বলে দিই, এই যে পুঞ্জিত ক্ষয় কোশ্চেনটা আছে, এটা তোমাদের 2 মার্কসের জন্য কিন্তু আসবে এবং নোটসে প্রত্যেকটা জিনিসই আমি সুন্দর করে দিয়েছি এবং কিছু শর্ট কোশ্চেনও দেওয়া হবে এর উপর থেকে, কিছু শর্ট কোশ্চেন, সেগুলো মনে রাখবে, সেগুলোও কিন্তু 1 নম্বরের জন্য তোমাদের পরীক্ষাতে খুব কাজে লাগবে। তোমরা কিন্তু অবশ্যই ভালো মতো পড়বে, নোটসটা দেখবে, নোটস দেখে যদি কোনো অসুবিধা হয় সেখানে আমাকে বলবে, আমি আবার দ্বিতীয়বার কিন্তু বলে দেব। এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে তোমরা ভিডিওটা আবার দেখবে, দেখে কিন্তু তোমরা একটা খুব সুন্দর ভালো ধারণা পাবে এবং নোটস ভালো করে পড়লে অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষাতে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ফুল মার্কস কিন্তু পাবে, এটুকু আমি বলছি। ঠিক আছে, তাহলে আজকে এই 4টে কোশ্চেনের আলোচনায় থাক, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, সেখানে নতুন কিছু করানো যাবে।